আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী 1975 সাল পর্যন্ত, অর্থাৎ 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে আজকে আমাদের এই ভিডিও। এর আগে দুটি ভিডিওতে আমরা 1204 সাল থেকে 1970 সাল পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এখন এটা তৃতীয় ভিডিও, যে ভিডিওটার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ এবং 1975 সাল পর্যন্ত তথ্যাবলী এবং ঘটনাসমূহ ধারাবাহিক সালের মাধ্যমে আমরা জানতে পারবো। তথ্যগুলো রিলেট করে বুঝে পড়লে পরবর্তীতে যে কোনো পড়া খুব সহজে বুঝে যাবে এবং মাথায় রাখা খুব সহজ হবে। প্রথম টপিকটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রথম তথ্য হচ্ছে 1 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়, অর্থাৎ 1971 সালে 1 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং 2 মার্চ অসহযোগ আন্দোলন শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাহলে 2 মার্চ জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অসহযোগ আন্দোলনের শুরু করা হয়। এরপরে 3 মার্চ স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়, স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত, এটি জাতীয় সঙ্গীত ঘোষণা করা হয়। রবীন্দ্রনাথের এই সঙ্গীতটা আমরা আগে পড়েছিলাম যে এটি বঙ্গভঙ্গের জন্য 1905 সালে বঙ্গভঙ্গের জন্য রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। সেই সঙ্গীতটা 1971 সালে 3 মার্চ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং শেখ মুজিবকে জাতির জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল। আসমা আব্দুর রব তিনি শেখ মুজিবকে জাতির জনক হিসেবে ঘোষণা করেন, তৎকালীন ডাকসুর বিপি ছিলেন তিনি। এবং 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দেন, যেটা ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে এই 7 মার্চের ঐতিহাসিক ভাষণটা দেন। এবং এই 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীরা পরিকল্পিতভাবে গণহত্যা চালায়। ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে গণহত্যা করে হাজার হাজার মানুষকে সেদিন হত্যা করেছিল। এর পরিপ্রেক্ষিতে 25 মার্চ রাত্রে এবং 26 মার্চ প্রথম প্রহরে অর্থাৎ 25 মার্চ রাত 12টার পরেই 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং সেটা টেলিগ্রামে করে তিনি প্রেরণ করেন। এর আগে তিনি কিন্তু ট্রান্সমিটার স্থাপন করেছিলেন। 25 মার্চ বিকাল দিকে বুয়েটের কয়েকজন প্রকৌশলী নিয়ে তিনি বিকালে তার বাসায় ধানমন্ডির 32 নম্বর বাসায় তিনি ট্রান্সমিটার স্থাপন করেন। পরে রাত্রেই একদম দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে রাত্রে কিন্তু তিনি তার স্বাধীনতার ঘোষণাটা ট্রান্সমিটারের মাধ্যমে চট্টগ্রাম কালুগের বেতার কেন্দ্রে পৌঁছান এবং সেখান থেকে সারা দেশে স্বাধীনতার ঘোষণাটা পরে শোনানো হয়। 10 এপ্রিল বঙ্গবন্ধুর সেই মুজিবনগর সরকারটি গঠন করা হয় এবং মুজিবনগর সরকারের নাম হয় মুজিবনগর সরকার যদি গঠন হয়, কিন্তু বাংলাদেশের নাম হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অস্থায়ী সরকার, অর্থাৎ মুজিবনগর সরকারের আরেকটা নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকার হিসেবে নামকরণ করা হয়। এবং স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এই 10 এপ্রিল এবং বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় এই 10 এপ্রিল। তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এক কথায় সংক্ষেপে বলা যায় যে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় এবং 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ পাঠ করা হয়, অর্থাৎ শপথ গ্রহণ করা হয়। গঠন করা হয় হচ্ছে 10 এপ্রিল এবং 17 এপ্রিল হচ্ছে এটির শপথ পাঠ করা হয়, আনুষ্ঠানিক শপথ পাঠ করা হয়। এবং আনুষ্ঠানিক শপথ পাঠের মধ্য দিয়ে এই দিনটিকে 17 এপ্রিলকে মুজিবনগর দিবস হিসেবে ঘোষণা করা হয়। 21 নভেম্বর ভারত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস যৌথ বাহিনী গঠন হয়। 21 নভেম্বর যেহেতু ভারতের বাহিনী, সেনাবাহিনী এবং বাংলাদেশের বাহিনী দুটো একসাথে মিলে সশস্ত্র বাহিনী গঠন হয়, যেটার নাম হয়েছে যৌথ বাহিনী। এবং বাংলাদেশের মিত্র বাহিনী এবং ভারতের বাহিনীতে দুটো মিলেই ভারতের মিত্র বাহিনী এবং বাংলাদেশের বাহিনী মিলেই মুক্তি বাহিনী মিলেই যৌথ বাহিনী হয়। এই যৌথ বাহিনীর নাম হচ্ছে সশস্ত্র বাহিনী এবং অর্থাৎ যৌথ বাহিনী। 1 ডিসেম্বর এবং এটি গঠন করা হয় বিদায় 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। এই সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। এরপরে 1 ডিসেম্বর মুক্তিযুদ্ধ দিবস পালন করা হয়। 1 ডিসেম্বর মুক্তিযুদ্ধ দিবস পালন করা হয় এবং 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয় এবং 16 ডিসেম্বর কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান করা হয় বাংলাদেশ ব্যাংক দিবস। 1972 সালে 8 জানুয়ারি বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পায়
এবং 10ই জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। অর্থাৎ 1972 সালে 8ই জানুয়ারি বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পায়। তিনি হচ্ছে ভারতে পাকিস্তানের কারাগারে তাকে বন্দী করা হয়েছিল, বন্দী রাখা হয়েছিল মুক্তিযুদ্ধ পর্যন্ত। ঠিক 25শে মার্চ রাত্রে এবং 25শে মার্চ রাতে তখন তাকে গ্রেপ্তার করা হয়। 1971 সালে 25শে মার্চে তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং 1971 সালে 25শে মার্চ থেকে 1972 সালের 8ই জানুয়ারি পর্যন্ত তাকে কিন্তু সেই বিভিন্ন কারাগারে বন্দী রাখা হয়। মিয়ানওয়ালি কারাগারে তাকে বন্দী রাখা হয় এবং সেখান থেকে সেই কারাগার থেকে তাকে 8ই জানুয়ারি মুক্তি দেওয়া হয়। এরপরে 8ই জানুয়ারি মুক্তি দেওয়ার পরে তিনি হচ্ছে ইংল্যান্ড সহ ভারতে ঘুরেই কিন্তু বাংলাদেশে, অর্থাৎ 8ই জানুয়ারি তাকে মুক্তি যখন দেওয়া হয় তিনি প্রথমে যান ইংল্যান্ডে এবং হচ্ছে 9ই জানুয়ারি যান হচ্ছে ভারতে। ভারত থেকে তিনি 10ই জানুয়ারি কিন্তু বাংলাদেশে প্রবেশ করেন। তাই বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয় এই 10ই জানুয়ারিকে। 17ই জানুয়ারি জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়, অর্থাৎ 17ই জানুয়ারি জাতীয় পতাকা সরকারিভাবে গ্রহণ করা হয় 1972 সালে। 1971 সালের গ্রিন পিসের যাত্রা শুরু হয় এবং 1971 সালের 2 ফেব্রুয়ারি হচ্ছে রামসার কনভেনশন চালু হয়। 1992 সালের 21শে মে সুন্দরবনকে প্রথম রামসার অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ 1992 সালের 21শে মে সুন্দরবনকে প্রথম রামসার অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রথম রামসার, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, প্রথম রামসার অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1972 সালের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়, যেহেতু বঙ্গবন্ধু প্রবেশ করেছিলেন 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। এবং তিনি যখন 8ই জানুয়ারি তাকে যখন মুক্তি দেওয়া হয় তিনি এর প্রথমে হচ্ছে ইংল্যান্ডে যান, তারপর ইংল্যান্ড হয়ে ভারতে আসেন এবং ভারতে তিনি বাংলাদেশ মৈত্রী চুক্তি করেন হচ্ছে 1972 সালে। বাংলাদেশে তারপর হচ্ছে বাংলাদেশ প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে আগমন করেন ইন্দিরা গান্ধী 17ই মার্চ কিন্তু ইন্দিরা গান্ধী প্রথম বাংলাদেশে কিন্তু প্রবেশ করেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে প্রবেশ করেন। প্রথম কোনো বিদেশি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে প্রবেশ করেন। কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন, এটা হচ্ছে প্রথম শিক্ষা কমিশন 1972 সালে বাংলাদেশের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য। কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন এটি প্রথম শিক্ষা কমিশন বাংলাদেশের জন্য। 26শে জুলাই কমিশন গঠন করা হয়। এই তারিখ কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা তথ্য বাকি রয়েছে, বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করেন। প্রথম কোন সংগঠন হিসেবে বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করেন, অর্থাৎ বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করেন। প্রথম কোন সংগঠন হিসেবেই এই কমনওয়েলথে প্রথম যোগদান করেন। বাংলাদেশ 1972 সালে যে সদস্যপদ লাভ করেন, যে দেশ বা যে সংস্থাগুলো থেকে সদস্যপদ লাভ করেন তা এখন আমরা দেখব। 1972 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করেন 1972 সালে 18 এপ্রিল কমনওয়েলথ থেকে, 17 মে WHO থেকে, 17 জুন IMF থেকে, 22 জুন ILO থেকে, 27 অক্টোবর ইউনেস্কো থেকে এবং 1972 সালে 17 অক্টোবর তিনি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ স্বীকৃতি লাভ করে এবং 1974 সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করেন। 1972 সালে কিন্তু জাতিসংঘ স্থায়ী পর্যবেক্ষক হিসেবে ছিল বাংলাদেশ। পরে 1974 সালে বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বীকৃতি দান করেন এবং পূর্ণ সদস্যপদ দান করেন। 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু প্রথম বাংলায় ভাষণ দেন। প্রথম বাংলায় ভাষণ দেন কিন্তু জাতিসংঘের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 সেপ্টেম্বর 1974 সালে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই কয়েকটি তথ্য দাগানো, যেগুলো ইয়েলো এবং রেড কালারের, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের জানতে হবে যে 1972 সালের এবং 1974 সালের স্বীকৃতি। 1973 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করেন FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এবং ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1973 সালে 12 নভেম্বর বাংলাদেশে স্বীকৃতি দেন। 1974 সালে স্বীকৃতি দেন 23 ফেব্রুয়ারি OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল, IDB এবং FIFA ফুটবল অ্যাসোসিয়েশন, FIFA এবং IDB এবং OIC। এর পরবর্তীতে 1980 সালের 15 এরপরে ICC হচ্ছে 1977 সালে 26শে জুলাই
আইসিসি সহযোগী দেশ হিসেবে বাংলাদেশ সদস্যপদ লাভ করেন এবং 2000 সালে পূর্ণ সদস্যপদ হিসেবে বাংলাদেশ সদস্যপদ লাভ করেন। অর্থাৎ আইসিসি ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এখানে সদস্যপদ প্রথমে সহযোগী সদস্য দেশ হিসেবে ছিল 1977 সালে, 2000 সালে কিন্তু পূর্ণ সদস্যপদ হিসেবে লাভ করেন, অর্থাৎ 26শে জুলাই, এটা হচ্ছে 26শে জুন। এরপরে 1980 সালে আইওসি, 1980 সালে আইওসি, 1980 সালে 15 ফেব্রুয়ারি আইওসি অর্থাৎ যে অলিম্পিক গেমসের যে অলিম্পিক সংস্থা, ওই সংস্থার থেকেই কিন্তু 1980 সালে 15 ফেব্রুয়ারি সদস্যপদ লাভ করেন বাংলাদেশ। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে 1995 সালের 1 জানুয়ারি সদস্যপদ লাভ করেন। 1973 সালের 7ই মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন এবং 7ই এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়, অর্থাৎ নির্বাচনের শেষে 7ই এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়। এরপরে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কিন্তু 1973 সালে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং 1972 সালে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও পূবালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1982 সালে অ্যাবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক প্রতিষ্ঠিত হয় সরকারি খাতে এবং বেসরকারি খাতে। সরকারি খাতে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, পূবালী ব্যাংক হয়। পরে কিন্তু পূবালী ব্যাংকে আধা সরকারি হিসেবে আলাদা করা হয়, সরকারি থেকে আধা সরকারিতে নিয়ে আসা হয়। এরপর 1973 থেকে 1978 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল। 2016 থেকে এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বাংলাদেশের বেশ কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, তার মধ্যে 1973 থেকে 1978 সাল পর্যন্ত এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 2016 থেকে 2020 এটা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এইভাবে বেশ কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। 1974 সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি গঠন করা হয়। প্রথম আদমশুমারি আয়োজন করা হয় 1974 সালে। এরপরে ষষ্ঠ আদমশুমারি গঠন করা হয় 2021 সালে। এটা কিন্তু বর্তমানে বাস্তবতা আছে। অর্থাৎ 1974 সালে প্রথম আদমশুমারি গ্রহণ করা হয়, আদমশুমারি আয়োজন করা হয়। এরপর ষষ্ঠ আদমশুমারি হয় 2021 সালে। 1974 সালে শিশু আইন প্রণয়ন করা হয় এবং 1974 সালে ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণের মাধ্যমে নতুন সীমানা আইন করা হয় মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে। 1974 সালে শিশু আইন প্রণয়ন করা হয় এবং 1974 সালে ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণের মাধ্যমে একটা চুক্তি সংগঠিত হয়, যেটা মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত। 1975 সালে G7 প্রতিষ্ঠা করা হয় এবং IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে 1975 সালে G7 প্রতিষ্ঠিত হয় এবং IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এছাড়াও 1975 সালের 15 আগস্ট সবচেয়ে মর্মাহত একটা ঘটনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর পরিবারের 21 জন সদস্যকে হত্যা করা হয়। শেখ রেহানা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনেই বিদেশ থাকার কারণে তারা দুজনেই প্রাণে বেঁচে যান, অর্থাৎ বাকি 21 জনকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর 1975 সালের 3রা নভেম্বর জেল হত্যা দিবস, অর্থাৎ ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় 3 নেতাকে হত্যা করা হয় জেলের মধ্যেই। 3রা নভেম্বর জাতীয় 3 নেতাকে হত্যা করা হয় জেলে, তাই 3রা নভেম্বর হচ্ছে জেল হত্যা দিবস।